নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্যরকম গল্প। এই গল্পটি আপনাদেরই একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি এতই গভীর, এতই আবেগময় যে এটি আপনাদের মন ছুঁয়ে যাবে নিশ্চিত। আর হ্যাঁ, এই গল্পের মধ্যে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। নাম্বারটি পেতে হলে কিন্তু পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার মনে আছে ঠিক ৩ বছর আগের কথা। তখনও মা ছিলেন। আমাদের ছোট্ট ছিমছাম সংসার, যেখানে অভাব ছিল কিন্তু ভালোবাসার অভাব ছিল না। বাবা, মা, আমি আর আমার ছোট বোন। আমি অরিত্র তখন সবেমাত্র কলেজে ঢুকেছি। জীবনটা ছিল রঙিন, কিন্তু কিছু ঘটনার পর সব রং ফিকে হয়ে গেল। সেদিনটা ছিল এক শ্রাবণের বিকেল। বাইরে ঝমঝম বৃষ্টি। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। অবস্থা এতটাই খারাপ হলো যে দ্রুত হাসপাতালে নিতে হলো। আর সেই হাসপাতালেই মায়ের জীবনের শেষ দিনগুলো কাটল। মা চলে গেলেন আমাদের ছেড়ে। বাবার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেল। এই কদিনেই যেন তিনি 10 বছরের বুড়ো হয়ে গেলেন। আমাদের 2 বোনের ভবিষ্যৎ সবকিছু নিয়েই তিনি চিন্তিত। এরপর একদিন বাবা ঠিক করলেন তিনি আবার বিয়ে করবেন। শুনে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। মাকে হারানোর শোক এখনও আমাদের টাটকা। তার উপর আরেকজন নারীকে মায়ের জায়গায় আমরা মেনে নেব, এটা ভাবতেই পারিনি। বাবা যার সাথে বিয়ের কথা ভাবছিলেন তার নাম রীতা। বাবার এক পুরনো বন্ধু, যিনি কিছুদিন আগে বিধবা হয়েছেন। রীতা কাকি আমাদের বাড়িতে এলেন। প্রথম দেখাতেই আমার মনে হলো তিনি খুবই শান্ত, সৌম্য একজন মহিলা। আমাদের 2 বোনের প্রতি তার আচরণও ছিল অমায়িক। বাবা যেন একটু স্বাভাবিক হলেন রীতা কাকি আসার পর। বিয়েটা হলো। রীতা কাকি আমাদের ঘরে এলেন। প্রথম কিছুদিন খুবই অস্বস্তিতে কাটল। মায়ের শূন্যতা যেন আরও বেশি করে অনুভব করতাম। রীতা কাকি অনেক চেষ্টা করতেন আমাদের মন জয় করার। ছোট বোন রিয়ার সাথে তিনি খুব সহজেই মিশে গেলেন। কিন্তু আমার মনে সবসময় একটা দূরত্ব রয়ে গেল। আমি একটু বেশিই চুপচাপ হয়ে গেলাম। নিজের ঘরেই যেন আমি অচেনা হয়ে গেলাম। রিয়া মানে আমার সৎমা আমার সাথে খুব কম কথা বলতেন। আমি যখন কলেজে যেতাম তিনি হয়তো নিজের ঘরেই থাকতেন। আমি বাড়ি ফিরলে তিনি সাধারণ কুশল বিনিময় করতেন, এর বেশি কিছু নয়। আমার মনে হতো তিনি যেন আমাকে এড়িয়ে চলেন। এই এড়িয়ে চলাটা আমাকে আরও বেশি গুটিয়ে নিত। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। তখন গ্রীষ্মের ছুটি। বাবা অফিসের কাজে বাইরে গিয়েছেন। রিয়ারও শরীরটা একটু খারাপ, সারাদিন শুয়েই কাটিয়েছে। আমি নিজের ঘরে বসে বই পড়ছিলাম। বেলা তখন প্রায় 4টে। চা খেতে ইচ্ছে করছিল। সাধারণত রীতা কাকি চা বানিয়ে দিতেন, কিন্তু আজ তাকে দেখিনি। আমি ড্রয়িং রুমে গিয়ে দেখি রীতা কাকি সোফায় বসে আছেন, হাতে একটা বই, কিন্তু তার মুখটা কেমন ফ্যাকাশে। আমি জিজ্ঞাসা করলাম, রীতা কাকি, আপনার শরীরটা ঠিক আছে? তিনি আমার দিকে তাকালেন। তার চোখে কেমন এক শূন্যতা। বললেন, হ্যাঁ, এই আর কি, একটু ক্লান্তি। আমি জিজ্ঞাসা করলাম, চা খাবেন? আমি বানিয়ে আনছি। তিনি মাথা নাড়লেন, না, এখন না, আপনি বসুন। আমি তার পাশে বসলাম। একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলাম, আপনি কিছু খুঁজছেন? রীতা কাকি একটা দীর্ঘশ্বাস ফেললেন। না অরিত্র, কিছু না, শুধু এই বাড়িটা, এখানকার স্মৃতিগুলো খুব অচেনা লাগে। তার কথা শুনে আমার একটু অবাক লাগল। মায়ের মৃত্যুর পর বাবা তো এই বাড়িটাতেই ছিলেন, তাহলে তার কাছে অচেনা লাগবে কেন? কিন্তু আমি কিছু বললাম না। এরপর তিনি যা বললেন তা শুনে আমার নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না। তিনি বললেন, আসলে অরিত্র, এই বাড়িতে এসে আমার মনে হচ্ছে আমি একা, খুব একা। তোমার মায়ের অভাবটা আমি বুঝতে পারি। তিনি ছিলেন কথাটা শেষ করতে পারলেন না। তার গলা ধরে এলো। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এমনভাবে তিনি কথা বলছেন যেন আমার মায়ের অভাব তিনি অনুভব করছেন, এটা ভাবতেই পারিনি। আমি আস্তে করে বললাম, আপনি যদি চান আমরা আপনার সাথে কথা বলতে পারি। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে জল। তুমি বুঝবে না অরিত্র, তুমি ছোট। আমি ছোট নই রীতা কাকি। আমি কলেজে পড়ি, আর তাছাড়া মায়ের জায়গায় আপনি এসেছেন। আপনার কিছু ফিল হলে আমাদের বলতে পারেন। আমার কথা শুনে তিনি যেন একটু সাহস পেলেন। তোমাদের মা, তিনি কেমন ছিলেন? আমি মায়ের কথা বলতে শুরু করলাম। আমাদের শৈশব, মায়ের স্নেহ, মায়ের বকুনি, মায়ের হাসি, সবকিছুর বর্ণনা দিলাম। রীতা কাকি মনোযোগ দিয়ে শুনছিলেন, মাঝে মাঝে প্রশ্ন করছিলেন। সেই সময়টা যেন এক অন্যরকম অনুভূতির জন্ম দিল আমার মনে।
এতদিন ধরে যে একটা অদৃশ্য দেওয়াল আমার আর রীতা কাকির মাঝে ছিল, সেটা যেন একটু একটু করে ভাঙতে শুরু করলো। এরপর থেকে মাঝে মাঝে এমন কথা হতো। রীতা কাকি তার নিজের জীবনের কথা বলতেন। তার স্বামীর মৃত্যুর পর তিনি কতটা একা হয়ে গিয়েছিলেন সেই কথা বলতেন, আর আমি শুনতাম। ধীরে ধীরে তার প্রতি আমার মনে এক অদ্ভুত টান অনুভব করতে শুরু করলাম। এই টানটা কি তা আমি নিজেও বুঝতাম না। এটা কি শুধুই সহানুভূতির টান, নাকি আরও গভীর কিছু? এই প্রশ্নটা আমার মনে ঘুরপাক খেত। একদিন বাবা আবার বাইরে গেলেন কদিনের জন্য। বাড়িতে শুধু আমি, রীতা কাকি আর রিয়া। রিয়া তখন রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত। আমরা দুজন মাঝে মাঝে ড্রয়িং রুমে বসতাম, কথা বলতাম। একটা রাতে বৃষ্টি হচ্ছিল, বাইরে ঝড়ো হাওয়া। আমরা দুজন বসেছিলাম। বাইরে বৃষ্টির শব্দ ও বাতাসের শব্দ, ভেতরে নিস্তব্ধতা। রীতা কাকি একটা পুরনো গান শুনছিলেন। তার চোখে মুখে কেমন এক বিষণ্ণতা। আমি জিজ্ঞাসা করলাম, কি ভাবছেন? তিনি আমার দিকে তাকালেন। কিছু না, শুধু এই সময়গুলো। আমি তার পাশে একটু এগিয়ে বসলাম। আপনি একা, রীতা কাকি? আমার প্রশ্নে তিনি চমকে উঠলেন, আমার দিকে সরাসরি তাকালেন। তার চোখে হাজারো প্রশ্ন। তুমি কি বলতে চাও অরিত্র? আমি বলতে চাই, আপনার কি মনে হয় না কারো সান্নিধ্য আপনার প্রয়োজন? আমার কথা শুনে তিনি যেন আরও বেশি কিছু ভাবলেন। তারপর বললেন, আমার একাকিত্ব আমি বুঝি, কিন্তু কথাটা শেষ হলো না। আমি তার হাতটা ধরলাম। আমার হাত কাঁপছিল, তার হাতও একটু কাঁপছিল। আমারও মনে হয় আমি একা। আমার এই কথাটায় তিনি যেন আরও বেশি অবাক হলেন। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে হাজারো জিজ্ঞাসা, হাজারো দ্বিধা। অরিত্র, তুমি কি বলছো? তুমি বুঝছো? হ্যাঁ, আমি বুঝছি। তারপর এক অদ্ভুত নীরবতা, বাইরে বৃষ্টির শব্দ, আর আমাদের দুজনের হৃদস্পন্দন। আমি ধীরে ধীরে তার মুখের দিকে এগিয়ে গেলাম। তার চোখে মুখে এক মিশ্র প্রতিক্রিয়া, ভয়, দ্বিধা, কিন্তু তার সাথে এক অচেনা আকুলতা। আমার ঠোঁট তার ঠোঁটের কাছাকাছি এলো। তিনি চোখ বন্ধ করলেন। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করতে লাগলো। সেই মুহূর্তে আমার মনে হলো আমি সবকিছু ভুলে গিয়েছি, শুধু তার উপস্থিতি, তার উষ্ণতা। এবং তারপর সেই স্পর্শ, যা ছিল নিষিদ্ধ, যা ছিল অচেনা, কিন্তু যা ছিল তীব্র। সেই স্পর্শে যেন সব দ্বিধা, সব ভয় দূর হয়ে গেল। আমার হাত ধীরে ধীরে তার কোমর জড়িয়ে ধরল। তিনি আমার আরও কাছে এলেন। সেই রাতে বাইরে তখন প্রবল বৃষ্টি, আর আমাদের দুজনের ভেতরে এক অন্যরকম ঝড়। সব লজ্জা, সব ভয়, সব সামাজিক নিয়ম ভেঙে আমরা যেন দুজন অচেনা হয়ে গেলাম। তার নরম ঠোঁটের স্পর্শ, তার উষ্ণ নিঃশ্বাস, সব মিলিয়ে এক অভূতপূর্ব অনুভূতি। আমি যেন এক অন্য জগতে পৌঁছে গিয়েছিলাম। রীতা কাকির ঠোঁটে এক অপার্থিব হাসি, তার চোখে জল, কিন্তু সেই জল যেন আনন্দের, সেই জল যেন মুক্তির। তিনি আমার আরও কাছে এলেন, আমার কানের কাছে ফিসফিস করে বললেন, অরিত্র, আমি জানতাম না। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমিও জানতাম না রীতা কাকি। তারপর সেই নিষিদ্ধ প্রেমের প্রথম মুহূর্ত, যা ছিল ভয়ঙ্কর সুন্দর, যা ছিল তীব্রভাবে রোমান্টিক। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম, তিনি আমার দিকে। দুজনের চোখেই এক অন্য রকম ভাষা। আমার হাত তার গালে স্পর্শ করল। তিনি চোখ বন্ধ করলেন। আমি ধীরে ধীরে তার কানের কাছে মুখ নিয়ে গেলাম। ফিসফিস করে বললাম, আমি তোমাকে চাই, রীতা কাকি। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন, তার চোখে হাজারো প্রশ্ন। অরিত্র, আমরা কি করছি? যা আমাদের মন চাইছে রীতা কাকি, যা আমাদের হৃদয় চাইছে। তারপর সেই তীব্র আকর্ষণ, যা চুম্বকের মতো আমাদের দুজনকে টেনে আনছিল। আমি তার আরও কাছে চলে এলাম। আমাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। সেই রাতের প্রতিটি মুহূর্ত ছিল এক অন্য রকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। তার শরীর স্পর্শ করার সময় এক অনির্বচনীয় শিহরণ খেলে যাচ্ছিল আমার সারা শরীরে। তার স্পর্শে যেন আমি হারিয়ে যাচ্ছিলাম। আমি তার হাত ধরলাম। আমরা দুজন একে অপরের চোখে তাকিয়ে রইলাম। সেই মুহূর্তে আমি যেন আমার সব ভয়, সব দ্বিধা ভুলে গিয়েছিলাম। শুধু অনুভব করছিলাম এক গভীর নিষিদ্ধ ভালোবাসা। আমার মনে হচ্ছিল যেন আমি এক স্বপ্নের মধ্যে আছি, এমন এক স্বপ্ন যা ভাঙতে চাই না। সেদিন রাতে আমরা যে পথ বেছে নিয়েছিলাম তা ছিল অত্যন্ত কঠিন, কিন্তু সেই কঠিন পথের শুরুটা ছিল এক গভীর অনাকাঙ্ক্ষিত ভালোবাসার জন্ম। সেই রাতে যখন সব লজ্জা, সব ভয় ভুলে শুধু আমরা দুজন ছিলাম, আর ছিল শুধু তীব্র এক টান, আমার মনে হলো এই টান চিরদিনের। এরপর থেকে আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো, এক গোপন অধ্যায়, যেখানে লুকিয়েছিল প্রেম, যেখানে লুকিয়েছিল ভয়, যেখানে লুকিয়েছিল এক নিষিদ্ধ রোমাঞ্চ।
আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি হলো, এখানে ইমো নাম্বারটি দেওয়া হবে। এই নাম্বারে কল করে আমাকে জানাতে পারেন আপনাদের অনুভূতি। আমাদের এই সম্পর্কটা কতদূর যাবে তা কেউ জানে না, কিন্তু সেই রাতের স্পর্শ, সেই রাতের অনুভূতি, তা আজও আমার মনে টাটকা। আমরা জানি না এই গল্পের শেষ কোথায়, কিন্তু এই শুরুটা, এই নিষিদ্ধ প্রেমের শুরুটা, তা সত্যিই এক অন্যরকম অনুভূতির জন্ম দিয়েছিল। আপনারা কি চান আমরা এই নিষিদ্ধ প্রেমের পথে আরও এগিয়ে যাই? কমেন্ট করে জানান। আর এই গল্পের পরবর্তী পর্ব শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা। ধন্যবাদ।